মুহূর্তে আমার সামনে বিপ্লব কুমার দেব, বিনাশকালে বিপরীত বুদ্ধি। লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি করে ওনার মনুষ্যত্ব বোধ সেটাও শেষ হয়ে গেছে। 144 ঘন্টার বন্ধ ডাকতে হতে পারে। ওনার রাজত্বকালে ওনার কজন মন্ত্রী জেলে গেছেন, তার কি হিসাব পশ্চিমবাংলার মানুষের কাছে আছে? সব মরে ছাই হয়ে গেল। কি মহিলা! 26-এর নির্বাচন কি বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর এই মুহূর্তে আমার সামনে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা, আর পশ্চিমবঙ্গে নির্বাচনী সহ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন বিপ্লব বাবু। আজকে দৈনিক সংবাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আমরা জানবো অনেক না জানা কথা। নমস্কার বিপ্লব বাবু। প্রথমেই যে প্রশ্নে আমরা যাব, যে আপনি 2026-এর বিজেপির নির্বাচনী সহ পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং গত রবিবার 25 তারিখ আপনি তৃণমূলী হামলার মুখে পড়েছেন, মঞ্চ পুড়ে গিয়েছে এবং তারপরে আপনার মুখে শোনা গিয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। কি বলবেন এই নিয়ে? এবং যেটা বাস্তব সেটা আমি বলি, বিনাশকালে বিপরীত বুদ্ধি সেটা বিপ্লব আবিষ্কার করেনি, সেটা বাস্তব। তারপরে আরো অনেকগুলো উদাহরণ উনি তৈরি করেছেন। আপনি দেখেছেন অজিত পাওয়ার যে নিধন হওয়ার পর দুর্ঘটনা যে হয়েছে, প্লেন, সবাই আমরা মর্মাহত, ওনার পার্টির পুরো সবাই মর্মাহত, কারণ এই ধরনের ইনসিডেন্ট কেউ আশা করে না। সকাল উনি কি টুইট করে দিয়েছেন, ষড়যন্ত্র হয়েছে, এই হচ্ছে, তার মধ্যে পেছনে করেছেন নাম, উনি চলে যাবেন, মানে কি টুইট করলেন, কি উনি বললেন, স্বয়ং শারদ পাওয়ারজি ক্লারিফাই করতে হয়েছে। লাশের উপরে দাঁড়িয়ে রাজনীতি করে তো ওনার তো মনুষ্যত্ব বোধ নেই। কলকাতাতে এই যে এতগুলো শ্রমিক জলে মারা গেল, আজ পর্যন্ত উনি যায়নি ওখানে। মানুষ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এতগুলো শ্রমিক ওখানে জলে মরে গেল, তার মধ্যে ইনভেস্টমেন্ট কার? কে সেই লোকগুলো? পশ্চিমবঙ্গের মানুষ জানে কারা ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো এতগুলো লোক মারা গেল, সে যায়নি, আর ওখানে গিয়ে বাজনা বাজাচ্ছে। তো তার জন্য বলছি যে ওনার মনুষ্যত্ব বোধ, যেটা মানবিক বোধ, সেটাও শেষ হয়ে গেছে। ওনার কাছ থেকে মানুষ আশাও করে না। তার জন্য আমি যেটা বলেছি সঠিক বলেছি। পরবর্তী আমরা যে প্রশ্নে আসব, সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং আপনাদের অর্থাৎ বিজেপির তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারকে আরো নির্দিষ্ট করে যদি বলি, তাহলে মুখ্যমন্ত্রীকে তিনি ইঙ্গিত করে বলেছেন, একেবারে কোট আনকোট বলছি, খুব শীঘ্রই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে। যদি তা হয় তাহলে 72 কেন 144 ঘন্টার বন্ধ ডাকতে হতে পারে। আমি ক্লু পেয়েছি, আমি অপেক্ষা করছি কিভাবে পর্দা ফাঁস করা যায়। আপনাদের দলের নেতা সাংসদের এমন বক্তব্যকে কিভাবে দেখছেন আপনি? উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা নতুন কিছু না। ওনার রাজ্যে, ওনার রাজত্বকালে ওনার কজন মন্ত্রী জেলে গেছেন, জেল থেকে বেরিয়েছেন, কতজন এমএলএ, তার কি হিসাব পশ্চিমবাংলার মানুষের কাছে আছে? মানুষ তো ভাবে ডেলি এটা হতেই থাকবে। ওনার কে বেঁচেছে? ওনার এই যে এডুকেশনে এত বড় ঘোটালা করলেন, সিবিআই বাড়ি থেকে, পার্থর বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকা ক্যাশ পেলেন, 100 কোটি টাকার সম্পত্তি পেলেন, তারপর 27 কোটি টাকা চা বাগানে ইনভেস্টমেন্টের সবকিছু পেলেন। মুখ্যমন্ত্রী এগুলো জানেন না? রিক্রুটমেন্ট বোর্ডটা মুখ্যমন্ত্রী বানান না? এটা পার্থর দোষ, এটা ওয়ের দোষ? দোষও দেন না, কিছু বলেনও না। ওনার রাজত্বকালে পশ্চিম বাংলাতে সবচেয়ে বেশি ভ্রষ্টাচার হয়েছে। এখন মানুষ ভ্রষ্টাচারকে আর ইস্যু ভাবে না, এখন মানুষ নিজের ছেলে মেয়েকে বাঁচাতে চায়। উনি ভ্রষ্টাচার করবেন এর হিসাব কেউ রাখে না। মানুষ ওনার কাছ থেকে এর বেশি কিছু আশাও করে না। তো তার কারণে এই যে কথাগুলো আসছে, তাতে ওনার কিছু আসে যায় না, ওনার মাথাও ঘামে না, আর উনি ওই জায়গাতে নেই। পশ্চিমবঙ্গের মানুষও সেটা ওনার কাছ থেকে আশাও করে না। কেউর কাছ থেকে যদি কোনো কিছু আমি আশা করি, তাহলে আমার মনে সুখ দুঃখ দুইটা আসে। ওনার কাছ থেকে কিছু আশাই করে না উনি। আমি আপনাকে বলছি, উনি এত নির্দয়ী যে ওনার ভাইপোর বাড়িতে যে ওখানে একবার অনেক আগে সিবিআই চলে গেছে, উনি দৌড়ে পৌঁছে গেছে। আইপেক এর এখানে হচ্ছে উনি দৌড়ে সিআরডিজি নিয়ে পৌঁছে গেছেন। কিন্তু এভাবে 25 থেকে 30টা লোকের হদিশ নেই, সব মরে ছাই হয়ে গেল। কি মহিলারা তো একটু মাতৃত্ব হয়, একটু বিনয়ী হয়। উনি গেলেন না, আইপিকে এখানে দৌড়ে চলে গেছেন, ওখানে দৌড়ে যান। ওনার 2 মন্ত্রীতে গিয়েছে, ববি হাকিম আর দমকল মন্ত্রী, একজন গিয়েছে 32 ঘন্টার পর, একজন গিয়েছে 38 ঘন্টা পর। এই হচ্ছে এ রাজ্যের মন্ত্রী আর মুখ্যমন্ত্রী, এ হলো তাদের দায়িত্ব। কাণ্ড জ্ঞানহীন তাদের কাছ থেকে আপনি কেন আশা করেন?
এখন একটাই জায়গা, পশ্চিমবাংলার মেয়েদের ইজ্জত বাঁচাতে হবে, ছেলেটা যাতে রোজগার করতে পারে। ওই দিন দেখেছেন আমার একটা বেহালা পশ্চিমে একটা জনসভা ছিল পার্থবাবুর এরিয়ার মধ্যে, আমি আসার পরে মঞ্চ দাঁড়িয়েছে, চেয়ারগুলো ভেঙেছে, আপনাদের টিভি চ্যানেল সবাই দেখেছে, সবকিছু করেছে। তো আলটিমেটলি লোকসানটা কার করেছে? ডেকোরেটর বেচারা, যে রেন্টে ওখানে চেয়ারগুলো দিয়েছে, মঞ্চটা বানিয়েছে, তার সবকিছু শেষ। তুমি একটা মানুষকে রোজগার দিতে পারো না। পশ্চিমবাংলা থেকে 1.5 কোটি ছেলে মেয়ে ছোট মোটো রোজগার করলে করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াচ্ছে। আগে পশ্চিমবঙ্গ থেকে মানুষ রোজগার করার জন্য যেত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভাইজার, সায়েন্টিস্ট। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য। গিয়েছে তো, লন্ডন গিয়েছে তো, আইসিএস পড়ার জন্য গিয়েছে, ব্যারিস্টারি করার জন্য গিয়েছে। আজকে এখান থেকে বেরিয়ে কোনো হোটেলে বেয়ারার কাজ করার জন্য পালিয়ে যাচ্ছে, রোজগার নেই। সমস্ত 6,500 ইন্ডাস্ট্রি উনি বন্ধ করে দিয়েছে। 2700 যে বড় বড় কোম্পানি, তাদের হেড অফিস কলকাতা থেকে সরিয়ে অন্য রাজ্যে শিফট করে দিয়েছে। কি কারণ করেছে? সমস্ত জোট মন্ডলী উনি কমিউনিস্ট তো করেছে, উনি সবগুলো বন্ধ করার ব্যবস্থা, চা বাগানগুলি বন্ধ করার ব্যবস্থা, বা চা বাগানগুলি ওনাদের আত্মীয় স্বজনের শেয়ার, না হলে ওনার তৃণমূলের গুন্ডা পান্ডাদের শেয়ার। এরা তো চা বাগান চালাতে পারে না, তার নিয়মও জানে না, চালাতেও পারে না, বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা না খেয়ে মরছে। উত্তরবঙ্গে ডুয়ার্সে জুলাই 2025-এ প্রায় 1,500 শ্রমিককে রাস্তায় বসতে হয়েছে। সেপ্টেম্বরে 2,000 শ্রমিক আর টাকা পয়সা পাচ্ছেন না, কারণ কি ওনার লোকেরা, সদররা সব মিলে পিএফ আর গ্র্যাচুইটি ফান্ড যাতে না দিতে হয় তার জন্য বাগান বন্ধ করে দিয়েছে। আর গ্র্যাচুইটি ফান্ড শ্রমিকের, চা শ্রমিকের গ্র্যাচুইটি ফান্ড আর পিএফ এরা খেয়ে নিয়েছে। এরা বালু খায়, ইট খায়, কয়লা খায়, এরা ভাত ডাল মাছ আর এখন খায় না। বাঙালির মূল খাদ্য হচ্ছে আমরা মাছ ভাত ভালোবাসি, এরা এখনো মাছ ভাত আর ভালোবাসে না। এরা কয়লা, বালি, ইট, কাটমানি এগুলো। তো মানুষ জেনে গেছে যে যারা এগুলো খায় তাদের শরীর স্বাস্থ্য কেমন হবে, মানসিকতা কেমন হবে, তারই বহিঃপ্রকাশ। মানুষের মতো ব্যবহার করে না তো, যে কয়লা খাবে তো ওই ধরনের ব্যবহার করবে, যে বালি খাবে তো ওই ধরনের ব্যবহার করবে, যে মাছ ভাত খাবে সে বাংলার ঐতিহ্যের মতো ব্যবহার করবে। এই হলো ডিফারেন্সেস। ওনার নেতৃত্ব, ওনার সরকার। ববি হাকিম বলে যে এখানে উর্দুতে কথা বলতে হবে, ডিক্লেয়ার করে দেয় এখন আমরা বাংলাদেশের উর্দুতে কথা বলবো। উনি তো ওই রাস্তা চলে গেছেন, মানে ক্লাস 6 না 5 এর সিলেবাসের মধ্যে জলকে হিন্দিতে আমরা পানি বলি, কিন্তু জলকে আমরা বাংলাতে তো জল বলি, পানি। আকাশকে আসমান লিখে সিলেবাস পড়াচ্ছে স্টুডেন্টকে স্কুলের মধ্যে। কোথায় যাব? আপনি পাকিস্তান আর বাংলাদেশের কথা চিন্তা, উনি তো এখানেই বানিয়ে বসে আছেন, তার মনের আনন্দে আছেন। এবার ওনার দুর্দশা দেখবেন কি হয়। মানুষ রাস্তায় নামবে, মেয়ের এবং ছেলের অধিকার আছে, ওনার কাছ থেকে মানুষ কোনো কিছু আশা করে। বঙ্গে বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিকবার আপনার বৈঠক হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল কেমন হবে বলেই আশা করছে? মানুষ রেজাল্ট দেবে, মানুষ রাস্তায় বেরোবে। 2011-তে মানুষ কমিউনিস্ট থেকে বিতৃষ্ণা হয়ে ওনাকে ভরসা করে, উনি মা মাটি মানসিকতা বলেছেন, মানুষ ওনাকে ভরসা করেছে, ওনাকে এনেছে। উনি আনার পর কমিউনিস্টের ক্যাডার তো উনি দিয়েছেনই, তার সঙ্গে ভাইপো প্লাস বোনাস। পশ্চিমবাংলার মানুষ তিক্ত হয়ে গেছে। এবার ওনার, আমি বললাম প্রথম, ওনার কাছ থেকে ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে মানুষ আশা করে না, ওনার কাছ থেকে কোনো কিছু স্কিমও আশা করে না। মানুষ বাস ওনার কাছ থেকে মুক্তি চাইছে, কারণ মেয়েটার ইজ্জত যাতে বাঁচাতে পারে। সরস্বতী পুজোর সময় ছোট্ট 6-এর মেয়েটা যখন শাড়ি পরে বাড়ি থেকে বেরিয়ে যায়, আমরা 9-10 উঠলে শাড়ি পরি এখানে, কিন্তু সরস্বতী পুজোর সময় আমাদের এখানে একটা মা সুন্দর করে নিজের শাড়িটা পরিয়ে দেবে 6-7 পরে মেয়েটা। ও মেয়েটা বেরিয়ে সরস্বতী পূজার অঞ্জলি দেবে, শঙ্খধ্বনি হবে, উলধ্বনি হবে। এটাই তো বাংলা, এটাই তো আমাদের ঐতিহ্য। সন্ধ্যার সময় যাওয়ার সময় রেওয়াজ হবে, বাড়ির সামনে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে, নজরুল গীত শোনা যাবে। সেটাই তো বাংলা। আমরা কালচারে রিচ, আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে রিচ কালচার। আমরা আমাদের কালচারটা উনি শেষ করে দিচ্ছে, মানুষকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দিচ্ছেন না উনি। পুরো ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে টালিগঞ্জ, ভারতবর্ষের প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রি তো এখানে। সমস্ত ডাইরেক্টর, বড় বড় ডাইরেক্টর সব তো বাঙালি এখানকার। ঋষিকেশ দাও, ঋষিকেশ মুখার্জি, শক্তি সামন্ত, কিশোর কুমার, আপনি কাকে কাকে বলবেন, সত্যজিৎ রায়, সব এখানকার। কেন ছেড়ে চলে গেল? লাখো কোটি টাকার ইন্ডাস্ট্রি, হলিউডের পরে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এটাই। ইন্ডাস্ট্রিটা তো এখানে ডেভেলপ হয়েছিল, এখানকার লোকেরা তৈরি করেছিল। কেন চলে গেল? ওই সময় কমিউনিস্টের উৎপাতে, ইউনিয়নবাজির কারণে স্পটম্যানকে স্ট্রাইক করে দেবে, ওকে স্ট্রাইক করে দেবে, ফিল্ম করতে পারে না, চলে গেছে। বাকিটা প্যারাকটা মেরেছেন উনি। এখন একটু নাম হলে, কোনো ফিল্ম স্টার কোনো কিছু নাম টাম হয়ে গেলে ওনার কাছ থেকে ফোন যাবে, ইলেকশন আমার জন্য প্রচার করো। যদি না আসতে চায়, তার ছোট মোটো মুভি যাই করে বন্ধ করে দেবে। এই হচ্ছে ওনার রাজত্ব। 21-এর নির্বাচনে বিজেপি যে লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিল তা পূরণ হয়নি, এবং 24-এও বাংলায় যদি আমরা দেখি, বিজেপির বেশ কয়েকটা আসন কমে এসেছে বাংলায়। তাই 26-এর নির্বাচন কি বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন? দেখুন, আমার ভোট ব্যাংক কিন্তু, ভোট পার্সেন্টেজ কিন্তু কমেনি, বেড়েছে। সিট হয়তো বা অঙ্কগণিত কমেছে, আমি আপনার সঙ্গে সহমত। কারণ 18টা লোকসভা পেয়েছিলাম 19-এ, এবার 12টা পেয়েছি, কিন্তু 12টা সিট আমরা এখানে খুব কম মার্জিনে হেরেছি। আমরা হিসাব করে দিয়েছি, কমিউনিস্টের 6-7% ভোট কাটার কারণে ওই সিট বেরিয়ে গেছে। ওরা যদি এই যে ভোট কাটাও পার্টি যদি না দাঁড়াতো,
1 to 1 হতো তো 12টা আর মানে 24টা সিট পেতাম। তো যাই হোক, যেটা রেজাল্ট সেটাই বলবো। তো প্রত্যেকটা ইলেকশন কিন্তু আলাদা আলাদা হয়। 19-এর ইলেকশন 24-এর মতো হবে না, 21-এর ইলেকশন 26-এর মতো হবে না। প্রত্যেকটা বার ইলেকশনের ন্যারেটিভ চেঞ্জ হয়, ইলেকশনের মোটিভ চেঞ্জ হয়, ইলেকশনের যে মানুষের যে মানসিকতা তা চেঞ্জ হয়। এবারের যে ইলেকশনটা সেটা মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে। 2021-এর ইলেকশনটা বিজেপি লড়েছিল, মানুষ সাথ দিয়েছিল। এবার মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে, এই ডিফারেন্সটা হয়ে গেছে। মানুষ এখন আরজিকর হসপিটালে মহিলা যেতে ভয় পায়। যে আরজিকর হসপিটালে এডমিশন নেওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখতো যে আরজিকর হসপিটালে একবার এমবিবিএস এর কোর্স করে নিই, জীবনে এটা স্বপ্ন থাকতো স্টুডেন্টস। আজকে কলকাতার বুকে এত বড় ঐতিহাসিক হসপিটাল এত বদনাম হয়ে গেছে যে আজকে কোনো মহিলা ওখানে অ্যাডমিট হতে যায় না, ভয় পায় যে ডাক্তারকেই রেপ করে মেরে দিয়েছে, বিচার নেই। মহিলা মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এতগুলো পশ্চিমবঙ্গে বড় বড় রেপ কাণ্ড আপনাদের সামনে আছে, দুর্গাপুর রেপ কাণ্ড হোক, ল কলেজের রেপ কাণ্ড হোক, ভিক্টোরিয়া স্টেটের রেপ কাণ্ড হোক, বড়গুলি আমি বলছি, আজ পর্যন্ত ওনার রাজত্বকালে কেউ ফাঁসি হয়েছে? লজ্জা হয় না মহিলাটা, মহিলা মুখ্যমন্ত্রী? কেন হচ্ছে না ফাঁসি? ইনভেস্টিগেশন উনি করান, ইনভেস্টিগেশন রিপোর্ট আসে না, কোর্ট কি করবে? প্রমাণ পায় না। আরজি করে তো আপনাদের সামনে 5,000 লোককে রাতে বেলা পাঠিয়ে দিল, সমস্ত প্রমাণ লন্ডভন্ড করে ভেঙে চুরে ভিডিও সব শেষ করে দিয়েছে। উনি দেখছিলেন না? ওনার মানসিকতা নেই। তারপর উনি কি বলছেন? উল্টো বলছেন সন্ধ্যার পরে 7টার সময়, 7টার পরে যাতে মহিলারা না বেরোয়। কি বলছে? বাংলার মহিলারা দুনিয়ার সবচেয়ে প্রগতিশীল মহিলা, অ্যাডভান্স মহিলা। যেখানে রাজা রামমোহন রায় যেই মাটিতে আন্দোলন করে সতীদাহ প্রথা রোধ করেছে, সতীদাহ প্রথা বাংলাতে থরি হতো, তো রাজস্থান ওই সাইডে হতো। আন্দোলনটা কোথায়? এই মাটিতে হয়েছে, বিদ্রোহী মাটি। এই মাটিতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন নিজের ছেলেকে বিয়ে করিয়েছে, এই তো মাটি। এই মাটির মধ্যে উনি বলছে 7টার পরে মহিলা বেরোবে না। ওনার মা যদি ওনাকে বলতো, মমতা তুমি 7টার পরে বেরোবে না, ওকে মুখ্যমন্ত্রী হতো। উনি কখন কি বলেন, কার জন্য বলেন? সে 7টার পরে যদি মহিলা না বেরোতো কার জন্য রাখবেন? কে বেরোবে? বালিচোর, গরুচু, পলাচু, পাথরচু, এদের জন্য মুক্ত অঞ্চল করতে হবে, রেপিস্ট বেরোবে, তার জন্য মহিলারা বেরোতে পারবে। কি কথা বলছেন? কনভিকশন রেট কত এখানে? সিঙ্গেল ডিজিটে। এগুলোর জবাব মানুষ চাইছে এবং এই ইলেকশন ওনাকে চিরতরে বিদায় করবে। ওনার পার্টিটা পর্যন্ত থাকবে না, পার্টিটা আমরা শেষ করে নিই। উনি ভাইপো মিলে, পাইপেক তিনও মিলে পার্টিটাকে, পার্টি নেই, কোম্পানিও নেই, 3 জনের পরিবার বানিয়েছেন, নিউক্লিয়ার ফ্যামিলি। তো এই নিউক্লিয়ার ফ্যামিলি তো উনি বানিয়েছেন। আর ইলেকশনের পরে এখন আপনি মনে করছেন বাবা এতগুলো এমপি আছে, এমএলএ আছে, তার জন্য আপনাকে স্ট্রাকচার মনে হচ্ছে বাবা কত শক্তিশালী। কিচ্ছু না, খালি কলস, ঠন ঠন। কলসটা বড় দেখা যায় না, ভেতরে কি আছে মানুষ তো বুঝে না, কারণ কলসটা তো আছে ওনার কাছে, ভেতরে কিন্তু খালি। ইলেকশনটা হলে টের পাবেন এমএলএ কোথায় গেল, এমপি কোথায় গেল, উনি কোথায় গেলেন, ওনার পার্টি কোথায় গেল, কিচ্ছু থাকবে। মানুষের অভিশাপ লাগবে। এতগুলো মহিলাকে রেপ করা, মেরে ফেলা, তার প্রতিবাদ না হওয়া, তার মানে সাজা না হওয়া, আত্মহত্যা আছে মানুষের ভিতরে। এটাও তো বলবে। দেখবেন ইলেকশনে কি হয়, মানুষ রাস্তায় নামবে, ওনাকে চিরতরে বিদায় করবে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই এখানে এসে একাধিকবার তারা বলেছেন ত্রিপুরার উন্নয়নের কথা। তো পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে পার্শ্ববর্তী রাজ্যের উন্নয়ন কি বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে? দেখুন, উন্নয়নের চাইতে সবচেয়ে বড় হচ্ছে একটা সরকারের কাছ থেকে মানুষ কি চায়? সিকিউরিটি। এমএলএ হলে আমরা বাড়িতে ডেইলি চাউল নিয়ে যাব, দেবো, হয় না। এটা করুন। আপনার ছেলে মেয়েকে ডেইলি পড়ানোর জন্য আমি সাইকেল নিয়ে চলে যাবো, বাইক দিয়ে ছেড়ে আসবো, এটা হয় না। বাবাই নিয়ে বাইক দিয়ে স্কুলে দিয়ে আসবে। নিজের কাজটাই মানুষ নিজেই করে। মানুষ সরকারের কাছ থেকে প্রথম কি গভর্নেন্স চায়, সিকিউরিটি চায়, ল অ্যান্ড অর্ডার চায়। যেটা সরকারের কাজ সেটা উনি করেন না। উনি কোনো সময় ইলেকশন কমিশনার বনে যান, কোনো সময় উনি ডিজিপি হয়ে যান, কোনো সময় উনি ডাক্তার হয়ে যান, কোনো সময় ইঞ্জিনিয়ার হয়ে যান। সর্ববিদ্যা পারদর্শী। যেটা ওনার দায়িত্ব ওটা উনি করবেন। আর কতগুলি গুন্ডা তৈরি করেছেন, এদেরকে ভয় দেখান। ওদিন কি বলছে, আমি কি করব, 32% এখানে মুসলমান আছে, তো এদেরকে যদি আমি এদের কথা না শুনে এদের সঙ্গে ঝগড়াঝাটি করি তাহলে তো রাস্তা বসে যাবে, আন্দোলন করবে। মানে বেলডাঙ্গা যেটা হয়েছে উনার প্ল্যান বোঝা যাচ্ছে। বেলডাঙ্গা যেটা সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, এবিপি আনন্দ হোক, জি 24 ঘন্টা হোক, তো এগুলো ওনার কথা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। রাস্তায় নামবে, বসবে। জম্মু কাশ্মীরে উনি ভুলে গেছেন এই ভারতবর্ষ অমিত শাহ রাজ্যের এই দেশের গৃহমন্ত্রী 370 ছিল, 370 উঠিয়েছি। পাথর মারতো সবাইকে, মারতো তো মারে এখন পাথর। বেরোয় ঘর থেকে, হিম্মত হয়। জম্মু কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে, পাথর মারতে পারে? ওখানে তো কাশ্মীরে তো লগভগ 99-100% মুসলিম আছে। উনি বলছেন এখানে কিছু কিছু পকেটে 30% হয়ে গেছে, 50-70% হয়ে গেছে, তার জন্য উনি বলছে এটা তো আমাকে না হলে রাস্তা নেই। মানে উনি আমন্ত্রণ দিচ্ছে। আমি তো আপনার মাধ্যমে বলবো মুসলিম ভাইদের সাবধানে থাকে ওনার কাছ থেকে। রাস্তায় আপনাদের ছেলে মেয়েকে নামিয়ে উনি লাশের উপর হাঁটতে ভালোবাসে। তো উনি কাহুর
আপন না, উনি শুধু একটা জিনিস টেনে ভাইপো, এর বাইরে ওনার কাছে কারণ মানুষ জানে। আর উনি সবচেয়ে বড় বিষয়, পশ্চিমবাংলা এবং ত্রিপুরা এই দুইটা স্টেট এমন রাজনীতির তসির মিলে, এখানে মানুষ টু পার্টি সিস্টেমে ইলেকশন ভোট দেয়, থার্ড পার্টিকে ভোট দিতে চায় না। আর বংশবাদের রাজনীতি এই দুইটা স্টেটে হয় না। এই রাজ্যের যতগুলো মুখ্যমন্ত্রী আপনি মনে করে দেখুন, কার কেউ ভাতিজা ভাতিজি ছেলে মেয়ে কে মুখ্যমন্ত্রী হয়েছে, তার ক্যান্ডিডেট হয়েছে, বংশবাদ বাড়ে। প্রফুল্ল এখানে মানকিচন সিদ্ধার্থ রায় হোক, প্রফুল্ল বাবু হোক, ডক্টর বিধান সুন্দর, তারপরে জ্যোতি বসু হোক, বুদ্ধদেব বাবু, কাউর ছেলে ভাতিজাকে আগে করেছে বংশবাদে, চাই কংগ্রেস হোক সিপিএম হোক। ত্রিপুরা তো হয়েছে না, উনি প্রথমবার এমন এমন কিছু আবিষ্কার করছেন, এই মাটি বংশবাদ পছন্দই করে না। বাংলার মধ্যে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়েছে বলে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ক্ষুদিরাম বসু 70 বছর বয়সে ফাঁসির কাষ্ঠে ঝুলে একবার বিদায় দেমা ঘুরে আসি। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম, এই ভূমিতে উনি বংশবাদের রাজনীতি করবে। তো তার জন্যই প্রথম বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমরা দেখেছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এসআইআর নিয়ে বলেছেন যে বাংলার মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং পরিকল্পিতভাবে ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। কি বলবেন এই নিয়ে? এসআর কি প্রথমবার হচ্ছে এখানে ভারতবর্ষে? কংগ্রেসের আমল থাকতেও তো হয়েছে। এখন শুদ্ধতার সঙ্গে রেসপন্সিবিলিটি নিয়ে করছে। 12টা রাজ্য হচ্ছে, অন্য জায়গাতে কোনো কিছু হচ্ছে না। আচ্ছা বলুন তো, মৃত ব্যক্তি ভোট দেবে এটা উচিত? আমি ওই দিন ওখানে গিয়েছিলাম রাজারহাটে, 23,000 ভোটে যে মিসেস মুন্সি জিতেছে, ওখানে 47,000 ভোট কেটেছে, মৃত 17,000 ভোট, দুই জায়গায় ভোট 21,000। একটি মানুষের দুই জায়গায় ভোট থাকা উচিত, হিন্দু হোক মুসলিম হোক। মৃত ব্যক্তির ভোট দেওয়া উচিত। 17,000 ভোট এতদিন তো হতো, এখানে 90% ভোট হয়ে যায়, তাহলে 90% ভোট হয়েছে মানে মৃত ব্যক্তিগুলো ভোট দিয়েছে, কে দিয়েছে? মানে উনি এত নিচ স্তরে পৌঁছে গেছেন, মৃত ব্যক্তির ভোট কাটবো না, মানে 4টার পরে 3টার পরে তারপর ওনার গুন্ডারা যাবে মৃত ব্যক্তির ভোটগুলি দেবে। ওনার সরকারটা তো মৃত ব্যক্তির ভোটে তৈরি। 2021-এ এই মৃত যে ব্যক্তি যতগুলি আছে এগুলো বাদ দিলে তো ওনার সরকারই নেই। তো ওনার সরকারটা প্রেতাত্মার ভোটে তৈরি হওয়া, তার জন্য প্রেতাত্মার মতো ব্যবহার করে নেন উনি। এই সরকারটার ব্যবহারও এই ধরনেরই, মানে অমানসিক, অমানবিক, মনুষ্যত্ববোধ নেই। তো প্রেতাত্মার ব্যবহার এমনই হয়। আপনি প্রেতাত্মার কাছ থেকে মানবতা কোথা থেকে আশা করবেন? তো আমাদের যাদেরই মৃত্যু হয়ে যায়, মা বাবা, বড়জন গুরুজন যাদেরই হয়, কম বেশি অনেকের হয়ে যায়, আমরা কি করি? আমাদের ভারতীয় সংস্কৃতি মধ্যে শ্রাদ্ধ শান্তি করি, পিণ্ডদান করি, স্বর্গে যাওয়ার প্রার্থনা করি, এটাই করি। উনি পিণ্ডদানের পরও ভোট করাচ্ছেন, এই অবস্থা, স্বর্গে যেতে দিচ্ছেন না। তো এই মহিলা সম্বন্ধে কি আপনি এসআর, ওনার কোনো কিছু নেই। ওনার যে আমি বললাম প্রথম, ওনার কাজ হচ্ছে গভর্নেন্স, ওটাতে উনি শূন্য। উনি মহিলা মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের মধ্যে যে মহিলারা নিখোঁজ হয় 50% একেলা পশ্চিমবাংলা, 50%, বাকি দেশ থেকে 50% মহিলা মুখ্যমন্ত্রী পাচার করে দিয়েছে, তুলে নিয়ে গেছে। এখন রুখতে পারেন না কেন? একটা মেয়েকে ফেরত আনতে পারেন না কেন? ওনার লোকই তো করে, আপনারা তো দেখেছেনই। কার বাড়িতে ইডি হানা দিয়েছে? একদম ওনার কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের একটা নামটা আমার খেয়াল নেই, ওর বাড়িতে ইডি হানা করেছে, ক্যাশ টাকা পেয়েছে, কাগজপত্র পেয়েছে, মানব প্রচার করে, নারী প্রচার করে, তৃণমূলের নেতা। শস্যের মধ্যে ভূত, তো আপনি কোথা থেকে ভূত তাড়াবেন? এই হচ্ছে ওনার প্রশাসন। তো ওনার সারাদিনই কাজ, যেটা ওনার কাজ উনি করবেন না, যেটা ওনার কাজ নেই এটাকে হাত দেন, হোম মিনিস্ট্রি চালাতে চলে যাবেন। মাঝখানে বলতে অমিত শাহ চালা দেশ, তো অমিত শাহ দেশকে হোম মিনিস্টার, তো অমিত শাহ চালাবে না, তুমি চালাবে? এই বলে না বলে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব চালাচ্ছে, কে চালাবে? ভাইপো চালাবে। পাগলের চোট পড়ো। আমরা বরাবরই দেখেছি যে সংখ্যালঘু ভোট বাংলায় একটা বড় ভোট ব্যাংক এবং বিগত নির্বাচনগুলোতে সংখ্যালঘু ভোটের বেশ কিছুটা তৃণমূলের ঝুলিতেই গেছে। তো কি মনে করছেন যে সংখ্যালঘুদের সমর্থন কি বিজেপি কি পেতে পারে সংখ্যালঘুদের সমর্থন? দেখুন, সংখ্যালঘুরা আমাদেরকে ভোট না দেও সে বিষয়ে আমি বলবো না। আমি এটা বলি, এই ভারতবর্ষের মধ্যে যাদের জন্ম হয়েছে সেটা ভারতবাসী, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মাতা পিতা, আমাদের আত্মীয় স্বজন পরিজন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেটাই তো ভারতবর্ষ। বিপ্লব তো সেটাকে মানে। আমিও মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। ত্রিপুরাতে আমি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করিনি। কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলেন, কেউ বলেন। আমি তো বিজেপির মুখ্যমন্ত্রী, আমরা তো করিনি এগুলো, আমরা করি না। হ্যাঁ, আমরা এটা বলছি যে 2002-এর পর যারা রাতের অন্ধকারে রোহিঙ্গা হোক, বাংলাদেশ থেকে আসা মুসলিম হোক, পাকিস্তান থেকে আসা, এরা এখানে থাকতে পারবে। আমাদের জায়গা, আমার ছেলে মেয়েকে কোথায় রাখবো? এমনিতে নর্মালি আমাদের বাড়ির সম্পত্তিও যদি বাটবাড়া হয়, মানে ভাগ বন্টক হয়, 3 ভাইকে যদি 1 বিঘা করে দিয়ে দেয়, তারপরে নেওয়ার পরে এক ভাই এসে আবার ও যে ভাইকে 1 বিঘা দিয়েছে তার মধ্যে অর্ধেকটা নেবে, দেবে কোনো ভাই? দেয় না। এটা তো
বাস্তব সত্য, তাহলে আমাদের অধিকারটা কেন দেবো ভাই? আজকে বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশ হিন্দুদের অবস্থা কি? সারাদিন রেপ হচ্ছে, জ্বালিয়ে মেরে দিচ্ছে, ঘর থেকে বেরোতে পারে না, বাড়িতে থাকতে পারে না, কি অবস্থা? তো ছেড়ে দিন। মুর্শিদাবাদের কি হালত? বাবরি মসজিদ বানাচ্ছে, এখানে মসজিদ বানাতেই পারে, কিন্তু নাম কি দিয়েছে? যে ভারতবর্ষের মধ্যে আক্রমক, যে ভারতবর্ষের ভারতীয়ত্ব শেষ করেছে, অত্যাচারী, দানব, ওর নামে ওনার সুযোগ্য এমএলএ উনি তৈরি করছে। কল্পনা করা যেতে পারে? এগুলো আমার প্রশ্ন, এগুলো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের প্রশ্ন। মানুষ তার জবাব চায়। আমরা সংখ্যালঘুর পক্ষে বিপক্ষে সেটা বলি না, আমরা মানুষের বিরোধী না, এটাও তো মানুষ। কিন্তু যারা চুরি করে, ডাকাতি করে, রাতের অন্ধকারে আসবে, আমাদের অধিকার নেবে, তাদের থাকার জায়গা এখানে নেই। এটা বিপ্লব দে বলছে, এটা ভারতীয় জনতা পার্টি বলছে। আমরা দেখেছি যে উত্তরবঙ্গে বিগত কয়েক বছর ধরে বিজেপি শক্ত ঘাঁটিতে পরিণত হলেও 24 লোকসভায় সেই উত্তরবঙ্গের কুচবিহারে তৃণমূল জয়ী হয়েছে। তো 26 বিধানসভা নির্বাচনে কি সেই ড্যামেজ কন্ট্রোল হতে পারে? আমি বললাম প্রত্যেকটা নির্বাচন আলাদা আলাদা হয়। মানুষ অবশ্য ভাবে যে এটা আমার জন্মজাত হয়ে গেছে, আমার অধিকার। এমন নয়। আগামী বিধানসভা নির্বাচনে তো আমি আপনাকে অ্যাডভান্স বলে দিচ্ছি, ভবানীপুর থেকে উনি হারবেন নিশ্চিত। 44,000 ভোট কেটে গেছে। এর আগের বার তো ভূত প্রেত ওনাকে জিতিয়েছিল, ওই যে 44,000 ভোট কেটে গেছে। অনেকে আমাকে বলছে, দাদা ওখানে যে ভোট কাটছে তার মধ্যে তো হিন্দুই বেশি। আরে হিন্দু মুসলমান বিষয় না, বিষয় হচ্ছে যে লোকটা ওখানে নেই, যে লোকটা মরে গেছে, ও কেন ভোট দেবে? সে হিন্দু হোক মুসলমান হোক, কেন ভোট দেবে? কে ভোটটা দেবে? তারপর আবার এতগুলো ভোট কাটার পর কিভাবে জিতবেন উনি? তো উনি তার জন্যই ওনার এখন মানসিকতা কি আছে জানি না, আমি এ বিষয়ে বলতে যাবো না, পার্সোনাল বিষয়। কিন্তু এতটা জানি যে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে মাফ করবে, কারণ ওনাকে কমিউনিস্টদের পার্টি ক্যাডার এদেরকে এনেছিল। ওনার পার্টি ক্যাডার বেস পার্টি নিয়ে মানুষ মমতা দিদিকে এনেছে, ওনাকে ভালোবেসে এনেছে, ব্যক্তিকে। এটা ওনার আর কমিউনিস্ট ক্যাডারের মধ্যে তফাৎ ছিল। তার জন্য মানুষ দেখবেন যাকে খুব ভালোবেসেছিল তাকে যে বিদায় করে, এমন বিদায় করবে ইতিহাস সাক্ষী। তার জন্য বলছি কমিউনিস্টের তবে তো বাঁচা কুচা পার্সেন্টেজ ভোট আছে, ওনার পার্টিটাই থাকবে না। আমরা দেখেছি যে 24 লোকসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাংকের একটা বড় অংশ তৃণমূলকে ভোট দিয়েছে এবং তৃণমূলের দাবি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকেই তাদের এই সাফল্য। তো এই 26 নির্বাচনে এর পাল্টা বিজেপির কি ভূমিকা? শুনুন, নরেন্দ্র ভাই মোদী দেশের প্রধানমন্ত্রী। দেশের মধ্যে স্টার্ট আপ 500-র কাছাকাছি স্টার্ট আপ ছিল 2014 আগে। এখন স্টার্ট আপ 2 লাখের উপরে। লাস্ট এক বছর 50,000 স্টার্ট আপ হয়েছে। 45% স্টার্ট আপের মধ্যে মহিলা ডাইরেক্টর আছে। দ্রোণ দিদি, লাখপতি দিদি, এসএসজি গ্রুপ, সবচেয়ে বেশি মহিলা এমএলএ, সবচেয়ে বেশি মহিলা এমপি, সবচেয়ে বেশি পাওয়ারফুল পোস্টের মধ্যে মহিলাদের বসানো কে করেছে? নরেন্দ্র ভাই মোদী করেছে, ভারতীয় জনতা পার্টি করেছে। আর যে লক্ষ্মীর ভান্ডার বলছেন, আমরা তো বলেছি সবগুলো প্লাস করে দেব, সবগুলো প্লাস করবো আমরা। মানুষ প্রশ্ন হচ্ছে এখন নিজের ইজ্জত বাঁচানো, মেয়েকে বাঁচানো। আমি বললাম না, মানুষ আগে তার ইজ্জতটা চায়। আর বাংলার মানুষের ক্যারেক্টারটাই এমন, তার ডাল ভাত দরকার হলে 2 দিন না খাবে, কিন্তু মেয়েটাকে বাঁচিয়ে রাখতে চায়। এখানে তো মুখ্যমন্ত্রী বলছেন 7টার পর মেয়েরা না বেরোনোর জন্য, উপায় কি? তো মায়েদেরকে, নিজের মেয়েকে বাঁচাতে হলে নরেন্দ্র ভাই মোদীকে আনতেই হবে এবং সুদক্ষ এক অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে। ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে। এখানে যতগুলো স্মাগলার, অবৈধ কাজ করেন, গুন্ডা পান্ডা, এগুলোকে সমাপ্ত করে আমাদের যে পুরনো ঐতিহ্যবাহী বাংলা, যে পশ্চিমবঙ্গকে মানুষের দেখার জন্য আসে, এসে মানুষের একটা স্বপ্ন থাকতো, চাই চেন্নাইতে জন্মগ্রহণ, জম্মু কাশ্মীর, একবার কলকাতায় যাবো, রসগোল্লা খাবো, রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাবো, হাওড়া ব্রিজের সামনে একটা ফটো তুল, ভারতবর্ষের সবচেয়ে প্রথম উঁচু বিল্ডিং চ্যাটার্জি বিল্ডিং, ওটার সামনে দাঁড়িয়ে একটা ফটো তুল। তার জন্য পশ্চিমবঙ্গেতে, কলকাতাতে মানুষ কাতারে কাতারে আসছে। আজ মানুষ তো কাজের জন্য যদি কলকাতা আসে, কেউ অমৃতসর থেকে রওনা দিচ্ছে, তো ওখানে মা বলবে সাবধানে থাকিস ওখানে। আগে কি বলতো? কলকাতা জয় অফ সিটি, আজকে ভয় অফ সিটি বানিয়ে দিয়েছে। তো আমাদের জন্য তো উনি নিজে বদনাম হচ্ছেন তেমন না, আমরাও বদনাম হয়ে যাচ্ছি। মানুষ আমাদেরকেও গালি দেয়, বলে কোনো কাজের না। কোথায় কলকাতা? আজকে পশ্চিমবঙ্গ যেটা চিন্তা করতো নেক্সট টুমোরো, বাকি দেশ চিন্তা করে। কোথায় জিডিপি ছিল 1953 সালের আগে? পশ্চিম বাংলার জিডিপি ডাবল ডিজিটে ছিল। ভারতবর্ষের যত ইকোনমি হতো তার প্রায় 25 থেকে 30% একলা পশ্চিমবঙ্গ দিত। আর আজকে সিঙ্গেল ডিজিটে নিয়ে এসছেন। মান ইজ্জত সব ডুবিয়েছে। মানুষ তার হিসাব চায়, আর 26 ইলেকশনে তার জবাব চাইবে। আমরা দেখেছি যে একাধিক ইস্যু যেগুলোকে তৃণমূলের বিরুদ্ধে বিরোধী বিজেপি দল তারা হাতিয়ার করেছে, তবে
প্রধান কোন কোন ইস্যুগুলোকে বিজেপি প্রচারের হাতিয়ার হিসেবে বানাতে চাইছে? দেখো, ইস্যু আমার বানানোর দরকার নেই। প্রথম ইস্যু হচ্ছে মহিলাদেরকে বাঁচার অধিকার দিতে হবে। মেয়েরা রাত্র 12টা পর্যন্ত ঘুরবে পশ্চিমবঙ্গের। আরে এই রাজ্যে কাদম্বনী, ডক্টর কাদম্বনী প্রথম মহিলা ডাক্তার, আর উনি বলছে ডাক্তাররা মানে মেয়েরা 7টার পর না বেরোবে। মানে আমি বললাম না, এখানে ইস্যু কিছু, মানুষ এখন মুক্তি চাইছে, মানুষ তার পরিবারকে বাঁচাতে চাইছে। ঘর ছাড়া নিজের রাজ্য হয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবারে যাদের বাড়ি, এরা ছেড়ে অন্য জায়গায় ঘর করছে, ওখানে বাড়িটা বিক্রি করতে পারছে না, ছেড়ে পালিয়ে আসছে। বাংলাদেশ থেকে তো ঠিক আছে পাকিস্তানেও গেছে, তার জন্য ছেড়ে পালিয়ে এখানে হিন্দু বাঙালিরা এসছে। মুর্শিদাবাদ থেকে কেন আসবে? ডায়মন্ড হারবার থেকে আসবে কেন? 24 পরগনা থেকে কেন আসবে? কারণ ওনার কাছে হিসাব নেই। এগুলো প্রশ্ন, এটা মানুষে জানে। আপনাকে কিচ্ছু করতে হবে না। এবার মানুষ যাবে নিজের পরিবারকে বাঁচানোর জন্য, ভবিষ্যৎকে বাঁচানোর জন্য ভোট। আমরা দেখেছি যে একাধিক মতবিরোধের জন্য হুমায়ুন কবির তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এবং এমনটাও শোনা যাচ্ছে যে বামেদের সঙ্গে জোট করে আইএসএফ এর সঙ্গে লড়বেন তিনি। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? দেখুন, উনি পার্টি করেছেন, ইলেকশন লড়বেন। উনি তো মমতা ব্যানার্জিরই এমএলএ, মমতা ব্যানার্জির সঙ্গেই ছিল। হ্যাঁ, কিন্তু মতবিরোধের কারণে উনি নতুন ওনার রাজনৈতিক কোন দল। সময় মতবিরোধ হয়, কোন সময় মিলন হয়ে যায়। কোন একটা প্রিন্সিপাল থাকলে তাহলে আপনি সেই বিষয়ে বলতে পারেন যে এই লোকটা এই ধরনের। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোনো প্রিন্সিপাল নেই। উনি তো পশ্চিমবাংলার মানুষের বাণিজ্য ডুবাচ্ছেন। কোন সময় কি বলে দেয়, আমি বললাম প্রথম উদাহরণ যে অজিত পাওয়ারের এই দুঃখদ মৃত্যুর পর উনি কি বললেন, ভারতবর্ষে কোনো পলিটিশিয়ান বলেনি, ছোট্ট শিশু বলেনি। উনি তো এ কথাটা বলে পাওয়ার পরিবারকে আরো বেশি বেদনা দিয়েছে, কষ্ট দিয়েছে। দুঃখের সময় মানুষ এগুলো বলে। মানুষ তো ওই সময় প্রথমে সমবেদনা, সে পরিবারটার সঙ্গে দাঁড়ানো, লাশের উপর রাজনীতি করে মানুষ। আমি বলবো না ওনার মধ্যে মানবিক বোধ নেই। নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে কি তুলে ধরার পরিকল্পনা রয়েছে? এটা পার্টি হাইকমান্ড তৈরি করবে, বিপ্লব দেব একলা তো বলতে পারবে না। তো পার্টি বসে তারপর স্টেট কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, যখন সময় আসবে তখন আপনারা দেখবেন। এখন আমাদের শ্রমিক দা পার্টি প্রেসিডেন্ট আছেন, আর শুভেন্দু দা আমাদের বিরোধী দলের নেতা, আর দুইজনে চটিয়ে বেড়াচ্ছেন এবং পশ্চিমবাংলা মানুষের সুখে দুঃখে শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন। আমাদের যে সভাপতি আছেন শ্রমিক দা, ভদ্রলোক, সবাই জানে শ্রমিক দাকে, কাজ করছেন পুরো টিম নিয়ে। আমরা আছি সঙ্গে। আমরা বাংলার মানুষকে যাতে তার পরিবারটা নিয়ে থাকতে পারে ইজ্জতের সঙ্গে, সেই জায়গাটা করার চেষ্টা করছি। শেষ প্রশ্নে যাব যে নির্বাচন নিয়ে 2026-এ পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে কতটা আশাবাদী? আপনাকে প্রথমেই বললাম, পশ্চিমবঙ্গের নির্বাচন না, মুক্তির লড়াই করছে মানুষ। মানুষ সব রেডি হয়েছে। উনি শুধু ভয় দেখান। শুধু বললাম না, ওইদিন বললো মুসলিমরা রাস্তা চলে আসে, নির্বাচন কমিশনকে তো এই হলে ওটা হলে, আপনি যদি কোর্টে চলে যান, আপনার মেয়ের রেপ হয়েছে, ঠিক আছে, তো আপনি যদি কোর্টে যান, থানাতে যান, এফআইআর করতে যান, তাহলে তো বাড়িতেও থাকতে পারবেন না। উনি খুব উকসিয়ে সেগুলো করেন। উনি মানুষকে ভয় দেখিয়ে মুখ্যমন্ত্রী থাকতে চান, মানুষের প্রেম ভালোবাসায় ভোটে থাকতে চান না। তো মানুষ তার জবাব দেবে। পাবলিক সর্বোপরি। কেউ যদি ভাবে 100টা গুন্ডা নিয়ে রাজনীতি করলে ইলেকশন জিতা যায়, এটা ভারতবর্ষ 200 বছরের ব্রিটিশকে এই পশ্চিমবাংলা থেকে তাড়িয়েছে। 34 বছরের কমিউনিস্ট পার্টি যে ভেবেছিল কোনোদিনে যাব না, তাড়িয়ে দিয়েছে। এবার ওনার বিদায় নিশ্চিত পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের জন্য। অনেক ধন্যবাদ বিপ্লব বাবু, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।